গুড আফটারনুন স্টুডেন্ট। তো আজকে আমরা নিউটনের যে গতিসূত্র যেটা আলোচনা করলাম আগের দিন যেটা শুরু করেছিলাম, তো আজকে আমরা তার দ্বিতীয় গতিসূত্র সম্পর্কে আলোচনা করব। তো দ্বিতীয় গতিসূত্র আমরা মোটামুটি প্রায় সবাই জানি, সেই গতিসূত্র আজকে আমরা বিশ্লেষণ করে জানবো যে ব্যাপারটা কি। তো এফ ইজিক্যাল টু এম এ এই সমীকরণকে যদি আমরা বিশ্লেষণ করি, তো এখান থেকে আমরা কিভাবে এলো সমীকরণটা। প্রথম কথা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রে কি বলেছিল, বাইরে থেকে যে বলটা প্রযুক্ত করা হয়, অর্থাৎ যে প্রযুক্ত বলের দ্বারা কোনো একটি বস্তুর অবস্থানান্তর করা হয়, অর্থাৎ অবস্থার পরিবর্তন ঘটানো হয়, সেই বলের যে মানটা, সেই বলের মানটা হচ্ছে ওই প্রযুক্ত বস্তুর হচ্ছে ভর এবং তার বেগ, তার বেগের যে পরিবর্তন, অর্থাৎ আপেক্ষিকভাবে দেখতে গেলে ভর বেগের পরিবর্তনের সঙ্গে একদম সমান হয়। তো সেটাকে আমরা যদি গাণিতিকভাবে যদি প্রকাশ করি, ধরা যাক এম ধ্রুবক ভর বিশিষ্ট একটি বস্তুর উপরে একটি বাহ্যিক স্থির নেট বল প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ লব্ধি বল একটা প্রয়োগ করা হয়েছে এফ, যেখানে যার ফলে বস্তুটিতে যে ত্বরণ সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে এ। তাহলে এখান থেকে সূত্র যদি আমরা বিশ্লেষণ সংজ্ঞা অনুযায়ী বিশ্লেষণ করি, তাহলে এ ফিজিক্যাল টু দাঁড়াবে এম ইন্টু এ, যেখানে এ হচ্ছে ত্বরণ আর এম হচ্ছে বস্তুর ভর। তাহলে বস্তুর ভর এবং ত্বরণের গুণফলই হচ্ছে ওই বাহ্যিক প্রযুক্ত বলের মানটাকে প্রকাশ করছে। তো বলের কিছু একক আছে। তো প্রথমত হচ্ছে একক বল কাকে বলে না, একক ভরের ওপর, অর্থাৎ বলের এই যে গাণিতিক প্রকাশ থেকে আমরা একক বলের ধারণাটা এখান থেকে পাবো। একক বল কাকে বলে না, একক ভরের ওপর ক্রিয়া করে, অর্থাৎ একক যার একটা ভর, যার হচ্ছে একক পরিমাণ ভর আছে, মানে যার ইউনিট ভর আছে, পরিষ্কার বাংলা কথা যেটা ইউনিট ভর, তো তার ওপরে ক্রিয়া করে যে পরিমাণ বল, এবং যার ফলে কি না একক ত্বরণের সৃষ্টি হয়, তখন আমরা বলতে পারি যে ওই বলের উপর প্রযুক্ত যে মান তার হচ্ছে একক পরিমাণ এখানে প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ এখানে সিম্পলি এম আর এ যদি আমরা 1 করি, তাহলে এখানে এফ এর মান 1 দাঁড়াচ্ছে, অর্থাৎ একক ভরের বস্তুর ওপরে একক বল প্রয়োগ করলেই তবেই কিন্তু তাতে একক ত্বরণের সৃষ্টি হবে। কলন বিদ্যা, অবকল বিদ্যা যেটা আমরা শিখেছি, সেই অবকল বিদ্যা অনুযায়ী যদি আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রকে ভাঙি, তাহলে এখানে এ এর যে মানটা হবে সেটা হবে ডিভি বাই ডিটি, কারণ এ মানে হচ্ছে ভরবেগের যে পরিবর্তন, এখানে ডিভি আর ডিটি এখানে হচ্ছে তাৎক্ষণিক একটি বেগের আমরা পরিবর্তন এখানে যদি আমরা বিচার করি, তাহলে এখানে এফ এর মানটা কি হবে এম ইন্টু ডিভি ডিটি, কারণ এখানে এ এর জায়গায় আমরা রিপ্লেস করবো ডিভি ডিটি দিয়ে। তো বিভিন্ন একক পদ্ধতিতে বলের একক, প্রথমে হচ্ছে সিজিএস এককে, বলের সিজিএস একক হচ্ছে কি ডাইন। ডাইন কাকে বলে না, যে বল 1 গ্রাম ভরের উপর ক্রিয়া করে এবং 1 সেমি পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে, তাকে আমরা কি বলি 1 ডাইন। অর্থাৎ 1 ডাইন সমান আমরা কি বলতে পারি না 1 গ্রাম ইন্টু 1 সেমি পার সেকেন্ড স্কয়ার। নেক্সট হচ্ছে এফপিএস পদ্ধতি। তাহলে এফপিএস পদ্ধতি মানে হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড। তাহলে এফপিএস পদ্ধতিতে বলের একক কি পাউন্ডাল। পাউন্ডাল কাকে বলে না, যে বল 1 পাউন্ড ভরের ওপর ক্রিয়া করে এবং 1 ফুট পার সেকেন্ড স্কয়ার ত্বরণের সৃষ্টি করে, তাকে বলে 1 পাউন্ডাল। তাহলে 1 পাউন্ডাল ইজিক্যাল টু কি হবে না 1 পাউন্ড ইন্টু 1 ফুট পার সেকেন্ড স্কয়ার। এসআই ইউনিটে যদি আমরা বলের একক ধরি, তাহলে আমরা সবাই জানি এটা ব্যবহারিক একক নিউটন। নিউটন কাকে বলে না, যে বল 1 কেজি ভরের ওপর ক্রিয়াশীল হয়, অর্থাৎ 1 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়াশীল হয় এবং সেই বস্তুতে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের সৃষ্টি করতে সক্ষম হয়, তাকে আমরা কি বলি 1 নিউটন। তাহলে 1 নিউটন ইজিক্যাল টু হবে কত না 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। বলের যে মাত্রা এফ, বলের যে মাত্রা এফ ইজিক্যাল টু কি হবে না এম ইন্টু এ। তাহলে এফ এর মাত্রা হবে কি না এম এর মাত্রা ইন্টু এ এর মাত্রা। তাহলে এখান থেকে আমরা পাবো এম, এম এর যে মাত্রা, অর্থাৎ এম মানে হচ্ছে ভর, তাহলে এম এর মাত্রা হবে ক্যাপিটাল এম, আর এখানে এ এর যে মাত্রা হবে এল টি টু দি পাওয়ার -2। তাহলে ফাইনালি এখানে বলের যে মাত্রা সেটা কত হয়ে যাবে না এম এল টি টু দি পাওয়ার -2। বল ও ভরবেগের একক। তাহলে এখান থেকে আমরা বল এবং ভরবেগের আগে যে এটা সম্পর্কটা আগে জানবো। তো বল ইজিক্যাল টু কি আমরা জেনেছি ভর ইন্টু ত্বরণ। ভর ইন্টু ত্বরণ, ভরকে যদি আমরা একই রেখে ত্বরণকে যদি আমরা বেগের পরিবর্তন বাই সময় ভাবে লিখি, তাহলে ভর ইন্টু বেগের পরিবর্তন মানে ভর বেগের পরিবর্তন বাই এখানে সময় হয়ে যাচ্ছে। তাহলে ভরবেগের পরিবর্তনের যে মান সেটা কি হয়ে যাচ্ছে বল ইন্টু সময়। অর্থাৎ আমাদের যদি পি হচ্ছে ভরবেগ হয়, তাহলে এখানে বল মানে এফ ইন্টু হয়ে যাবে টি, তাহলে এফ ইন্টু টি হয়ে যাবে। যেটা আগের বারে বলছিলাম যে বল মানে হচ্ছে কি না ভরবেগের পরিবর্তনের যে হার, সেটাকে আমরা এখানে বলের রাশি হিসাবে প্রযুক্ত করব, যেটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে অলরেডি পেয়েছি। তো ভরবেগের সিজিএস একক তাহলে কি হবে না ভরবেগের যে মানটা সেটা বল ইন্টু সময় যদি হয়, তাহলে ভরবেগের সিজিএস একক হবে ডাইন ইন্টু সেকেন্ড,
এফপিএস একক হবে কি পাউন্ডাল ইন্টু সেকেন্ড, আর এসআই একক হবে নিউটন ইন্টু সেকেন্ড। এবং বলের যে বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক আমরা সেগুলো প্রকাশ করব। তার মানে বলের এসআই, সিজিএস এবং এফপিএস এককের মধ্যে কি কি সম্পর্ক আছে সেটা আমরা দেখব। তো 1 নিউটন মানে আমরা কি জানি না 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো সেখান থেকে যদি আমরা 1 কেজিকে যদি আমরা লিখি 1000 গ্রাম ইন্টু এখানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ারকে আমরা কি লিখবো 100 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 10⁵ গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার। তার মানে গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার মানে ডাইন, তার মানে 1 নিউটন হয়ে যাচ্ছে কি না 10⁵ ডাইন। পাউন্ডালের সাথে যদি ডাইনের সম্পর্ক আমরা নির্ণয় করি তাহলে 1 পাউন্ডাল মানে 1 পাউন্ড ইন্টু 1 ফুট পার সেকেন্ড স্কোয়ার। 1 পাউন্ড মানে হচ্ছে 453.6 গ্রাম, আর 1 ফুট পার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে 30.48 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটাকে মাল্টিপ্লাই করলে এখান থেকে আমরা পাচ্ছি 13825.7 যে গ্রাম ইজ সেমি পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এখানে এই গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ারটা ডাইনের মান। তাহলে এখানে ফাইনালি 1 পাউন্ডার ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 13825 ইন্টু 7 ডাইন। নিউটন থেকে যদি পাউন্ডালের সঙ্গে সম্পর্ক আমরা বিচার করি তাহলে 1 নিউটন মানে আমরা 1 কেজি পার মিটার স্কোয়ার জানি। 1 কেজি মানে হচ্ছে 2.2 পাউন্ড, আর এখানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে 3.28 ফুট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে ফাইনালি মানটা কত না হচ্ছে 7.2 পাউন্ড ফুট পার সেকেন্ড স্কোয়ার। পাউন্ড ফুট পার সেকেন্ড স্কোয়ার মানে পাউন্ডাল, তার মানে এখানে 7.2 পাউন্ডাল, যেটা 1 নিউটনের সঙ্গে সমান। বলের দিক, তাহলে বলের দিক আমরা কি করে পাবো, কারণ বল একটা ভেক্টর রাশি আমরা অলরেডি পেয়েছি। তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের যে শুধুমাত্র মান আছে নয়, তার বলের একটা নির্দিষ্ট দিকও আছে। তো নিউটনের এই সূত্র থেকে আমরা কি পাই না প্রযুক্ত বলের দিক ইজিক্যাল টু ত্বরণের দিক। যেহেতু কি আমরা এম হচ্ছে একটি স্কেলার রাশি, সেহেতু এখানে বল যেহেতু ভেক্টর রাশি, তার মানে বল ভেক্টর রাশি হওয়ার পিছনে কারণ হচ্ছে ত্বরণ যেহেতু ভেক্টর রাশি, সেজন্য ত্বরণের যে দিক সেটাই হয়ে যাবে বলের দিক, বা ঘুরিয়ে বললে বল যেদিকে প্রযুক্ত হবে ত্বরণ সেদিকেই ঘটবে। অর্থাৎ বস্তুর ত্বরণ কোন দিকে হচ্ছে তা দেখে বোঝা যায় যে বস্তুটির ওপর বল কোন দিকে প্রযুক্ত হচ্ছে। তার মানে এখানে আমরা যদি এটাকে ভেক্টর ফরম্যাটে লিখি তাহলে এফ ভেক্টর ইজিক্যাল টু হবে এম ইন্টু এ ভেক্টর, কারণ এম যেহেতু স্কেলার রাশি। তাহলে এখানে ফাইনাল এটা দাঁড়াচ্ছে, সুতরাং কোন সচল বস্তুর গতির বিপরীত দিকে বল প্রযুক্ত হলে বস্তুটির গতি বিপরীত দিকে মন্দন সৃষ্টি হবে, যা বস্তুটির বেগ ক্রমশ হ্রাস করবে। অর্থাৎ বস্তুটির একটি গতির বিপরীত দিকে যদি আমরা বল প্রয়োগ করি তাহলে বস্তুটির গতি কি হবে, ধীরে ধীরে কমতে থাকবে, এবং যেটাকে আমরা কি বলি মন্দন বলি, এবং এক সময় এসে সেটা থেমে যাবে। উল্লেখ্য, কোন বস্তুর উপরে প্রযুক্ত বলের মান যদি শূন্য হয়, অর্থাৎ বল যদি প্রযুক্ত না হয়, তাহলে আমরা দ্বিতীয় সূত্র থেকে কি পাই না এফ ইজিক্যাল টু 0। এবার এফ ইজিক্যাল টু যদি 0 হয় তাহলে এ ইজিক্যাল টু কি হয়ে যাবে 0 হবে, কারণ এম নট ইজিক্যাল টু 0, কারণ বস্তুর ভর কখনো শূন্য হতে পারে না সাধারণত। অর্থাৎ বাহ্যিক বল প্রযুক্ত না হলেও কিন্তু বস্তুর বেগ স্থির বা অপরিবর্তিত থাকছে। তাহলে এখানে বেগ অপরিবর্তিত থাকছে, তার মানে কি না বস্তুর ত্বরণ যেহেতু শূন্য, বেগ তো শূন্য এখানে বোঝা যাচ্ছে না, কারণ ত্বরণ শূন্য মানে যে বেগ শূন্য হবে তার কোনো গ্যারান্টি নেই, কারণ বেগ একটা নির্দিষ্ট সমবেগ থাকতে পারে, সেক্ষেত্রেও ত্বরণের শূন্য হয়। তার মানে আমরা প্রাথমিকভাবে ধরে নিচ্ছি গতিশীল যে বস্তুটা তাতে যদি বল প্রযুক্ত না হয় তাহলে তার বেগটা অপরিবর্তিত থাকবে। আবার যদি এটা স্থির বস্তু হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না, স্থির বস্তু যেহেতু বেগ নেই তাহলে সেক্ষেত্রে বেগও শূন্য হবে, এবং সেই কারণে আমরা বলতে পারি যে স্থির বস্তু কিন্তু স্থিরই থাকবে। তাহলে এটা কিন্তু আমরা কোথা থেকে পেয়েছিলাম না, নিউটনের প্রথম সূত্র থেকে পেয়েছিলাম। তো এখানে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রমাণ করলাম কি না, যখন এফ ইজিক্যাল টু 0 হবে, অর্থাৎ বাহ্যিক প্রযুক্ত বল যখন 0, তাহলে সেক্ষেত্রে সমবেগে গতিশীল বস্তু চিরকাল তার বেগ বজায় রাখবে এবং স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। দুটি বলের যুগপৎ ক্রিয়া, তাহলে বলের লব্ধি বল আমরা তো অলরেডি পেয়েছি। তো দুটি বল যদি যখন একসাথে দুদিকে দুটো বিপরীত দিকে একটি নির্দিষ্ট কোণ বরাবর ক্রিয়াশীল হবে, কোন একটি কোন একটি বস্তুর উপর যখন ক্রিয়াশীল হবে, তাহলে সেক্ষেত্রে আমরা ওই বলের মানকে আমরা কিভাবে প্রকাশ করব। তো এখানে দেখো, এখানে মনে করা যাক এই প্রান্ত থেকে এই প্রান্তে গেছে, তো এখানে দুদিকে দুটো বল প্রযুক্ত হয়েছে এই বরাবর F1, অর্থাৎ দুটো যদি অ্যাক্সিস বরাবর আমরা ধরে নিই, কল্পনা করে নিই, তাহলে F1 হচ্ছে অনুভূমিক বরাবর আর F2 হচ্ছে যদি উলম্ব বরাবর হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে যে
লব্ধি বলের যে মানটা সেটা হবে তার কর্ণ বরাবর। ঠিক যেমনটা আমরা ভেক্টরে পড়েছিলাম সামান্তরিক সূত্র, সামান্তরিকের যদি দুটো বাহু বরাবর দুটো ভেক্টর যদি ক্রিয়াশীল হয় সন্নিহিত কোণ বরাবর, তাহলে সেক্ষেত্রে সামান্তরিকের কর্ণ হবে ওই দুটো ভেক্টরের লব্ধির ডাইরেকশন। অর্থাৎ দুটো বল যদি ক্রমান্বয়ে একসাথে ক্রিয়াশীল হয় তাহলে সেক্ষেত্রে লব্ধি বরাবর হবে ওই বস্তুর গতির ডাইরেকশন। তাহলে এখানেও সিমিলারলি একইভাবে যদি বল ক্রিয়াশীল হয় দুটো বস্তুর ওপর একইভাবে, তাহলে সেক্ষেত্রে বলের যে নেট ডাইরেকশন সেটা হবে ওই কর্ণ বরাবর। তাহলে ধরা যাক এম ভরের কোনো বস্তুর উপর একসঙ্গে F1 এবং F2 দুটো বল প্রযুক্ত হয়েছে এবং যার ফলে তাতে A1 এবং A2 ত্বরণ সৃষ্টি হয়েছে। অর্থাৎ A1 ত্বরণ হচ্ছে F1 বলের দিক বরাবর আর A2 ত্বরণ হচ্ছে F2 বলের দিক বরাবর। তো এখন নিউটনের সূত্র থেকে আমরা কি জানতে পারছি না F1 ইজিক্যাল টু তাহলে কি হবে M ইন্টু A1 আর F2 ইজিক্যাল টু তাহলে কি হবে M ইন্টু A2। তার মানে লব্ধি বল অর্থাৎ লব্ধি ভেক্টরের যে রাশিমালা থেকে আমরা কি জেনেছি না লব্ধি বলের মান হচ্ছে দুটো যে সামান্তরিকের যে সন্নিহিত যে বাহু আছে সেই বাহু বরাবর যে দুটো ভেক্টর আমরা নিয়েছি তাদের যোগফলের সঙ্গে সমান। তাহলে এখানে F যদি লব্ধি বল হয় তাহলে F ইজিক্যাল টু হবে কি না F1 প্লাস F2। তার মানে এখানে ফাইনালি আমরা M ইজিক্যাল টু যদি A1 এমটাকে কমন নিয়ে নিই কারণ উভয় ক্ষেত্রে এম থাকবে, তাহলে এম ব্র্যাকেটে আছে A1 প্লাস A2। তার মানে A1 প্লাস A2 মানে কি লব্ধি ত্বরণ, যেখানে আমরা ফাইনালি কি পেয়ে গেলাম না F ইজিক্যাল টু M ইন্টু A। তাহলে এটা হচ্ছে ভেক্টর সূত্রের সাহায্যে আমরা প্রমাণ করলাম যে দুটো বল যদি যুগপৎ ভাবে একই বস্তুর উপর ক্রিয়াশীল হয় তাহলে তার নেট বলের মানটা কার উপর নির্ভরশীল হবে। এবার যদি আমরা একটা বলের লম্ব উপাংশে ভাগ করি, অর্থাৎ যেমন আমরা ভেক্টরেতে করেছিলাম এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, কার্টেসিয়ান কোঅর্ডিনেটে যদি একটি নির্দিষ্ট ভেক্টরকে আমরা ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের যে মানটা দাঁড়িয়েছিল সেটা তিনটে ডাইরেকশন বরাবর ইউনিট ভেক্টর এবং তাদের পরম মানের গুণফলের সঙ্গে সমান। তো এখানেও আমরা সিমিলারলি এফ কে আমরা তিনটে অক্ষ বরাবর ভাগ করব এক্স ওয়াই আর জেড। এখান থেকে আমরা কি পাচ্ছি না এক্স অক্ষ বরাবর আমরা যে ভ্যালুটা ধরেছি সেটা এফ এক্স, ওয়াই অক্ষ বরাবর ওয়াই এফ ওয়াই এবং জেড অক্ষ বরাবর হচ্ছে এফ জেড। তাহলে এফ কার কার সঙ্গে যোগফলের সঙ্গে সমান হবে এফ এক্স প্লাস এফ ওয়াই প্লাস এফ জেড। তো এবারে আমরা যদি এই এফ এক্স কে যদি আমরা এখানে পরম মান এবং ইউনিট ভেক্টরে প্রকাশ করি, কারণ আই ক্যাপ জে ক্যাপ আর হচ্ছে কে ক্যাপ এই তিনটে হচ্ছে তিনটে অক্ষ বরাবর ইউনিট ভেক্টর এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর। তাহলে তার ইউনিটে যদি প্রকাশ করি তাহলে এখানে এফ এক্স সমান দাঁড়াচ্ছে আই ক্যাপ ইন্টু এফ এক্স মানটা, আর এফ ওয়াই সমান দাঁড়াচ্ছে জে ক্যাপ ইন্টু এফ ওয়াই আর এফ জেড সমান দাঁড়াচ্ছে হচ্ছে কি কে ক্যাপ ইন্টু এফ জেড। তার মানে ফাইনালি এখানে এফ ইজিক্যাল টু কি দাঁড়াচ্ছে আই ক্যাপ এফ এক্স প্লাস জে ক্যাপ এফ ওয়াই আর হচ্ছে কে ক্যাপ এফ জেড। সিমিলারলি একইভাবে ত্বরণ যদি তিনটে ডাইরেকশন ডেফিনাইট ডাইরেকশন বরাবর হয়ে থাকে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর, তাহলে সেক্ষেত্রে ত্বরণেরও তিনটে অভিমুখ থাকবে অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর। তাহলে ত্বরণের যে মান অর্থাৎ নেট যে ত্বরণ লব্ধি ত্বরণ সেই এর মানটা কি হয়ে যাবে এখানে, তার মানে আই ক্যাপ এ এক্স প্লাস জে ক্যাপ এ ওয়াই প্লাস কে ক্যাপ এ জেড। তাহলে এখানে ত্বরণের একটা অভিমুখ পেয়ে গেলাম। এবার আমরা যে আমাদের যে নিউটনের যে দ্বিতীয় সূত্র সেখানে যদি আমরা বসাই আগের থেকে যেটা আমরা পেলাম এফ ভেক্টর ইজিক্যাল টু এম ডট এ ভেক্টর, তাহলে এফ ভেক্টরে আমরা উপাংশগুলো এখানে পার্সপেক্টিভে বসাবো আই ক্যাপ এফ এক্স প্লাস জে ক্যাপ এফ ওয়াই এবং কে ক্যাপ এফ জেড। সিমিলারলি আমরা এ ভেক্টরের উপাংশগুলো বসাবো আই ক্যাপ এ এক্স প্লাস জে ক্যাপ এ ওয়াই প্লাস কে ক্যাপ এ জেড। উভয় পক্ষকে যদি আমরা তুলনা করি তাহলে এম প্রত্যেকটার ক্ষেত্রেই কমন থাকবে। তাহলে এফ এক্স এর মান আমরা কি পেয়ে যাচ্ছি এম ইন্টু এক্স, এফ ওয়াই এর মান আমরা কি পেয়ে যাচ্ছি এম ইন্টু এ ওয়াই এবং এফ জেড এর মান আমরা কি পেয়ে যাচ্ছি না এখানে এম ইন্টু এ জেড। তার মানে তিনটে আলাদা আলাদা অক্ষ বরাবর আমরা তিনটে ভেক্টরের যে মান সেটা আমরা আলাদা আলাদা ভাবে পাবো এবং তার উপাংশও কিন্তু আলাদা আলাদা ভাবে হবে। বস্তুর ওজন, তো বস্তুর ওজনের সঙ্গে বল ওতপ্রোতভাবে জড়িত। পৃথিবীতে যে বল দ্বারা কোনো বস্তুকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর ওজন বা ভার বলা হয়। পৃথিবীর যে অভিকর্ষীয় বল সেটা পৃথিবীর একটি নির্দিষ্ট আকর্ষণ বল এবং যেটা তার নিজস্ব ধর্ম, এবং এই বলের জন্যই কোনো বস্তু যে ত্বরণ সৃষ্টি হয় তাকে আমরা অভিকর্ষ ত্বরণ বা স্মল জি দিয়ে যেটাকে আমরা প্রকাশ করে থাকি, তো সেই ত্বরণ বলে থাকি। এবং ত্বরণের মান হচ্ছে সর্বদা আমাদের যে ত্বরণের যে অভিমুখ হবে, ত্বরণ যেহেতু ভেক্টর রাশি, ত্বরণের যে অভিমুখ হবে অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণের অভিমুখ হবে সর্বদা নিম্নমুখী বরাবর অর্থাৎ পৃথিবীর কেন্দ্রগামী। সুতরাং এম ভরের কোনো বস্তুর ওজন যদি ডব্লু হয় তাহলে সেক্ষেত্রে এফ ইজিক্যাল টু এম এর সমীকরণে যদি আমরা বসাই এফ কে রিপ্লেস করে আমরা লিখবো ডব্লু তখনই যখন এ হবে জি,
অর্থাৎ যখন সাধারণ ত্বরণটাকে আমরা অভিকর্ষ ত্বরণ আকারে লিখবো, তাহলে সেক্ষেত্রে বস্তুর ওপরে ক্রিয়াশীল একমাত্র পৃথিবীর টান বল, তাহলে সেক্ষেত্রে বস্তুর যে উপর প্রযুক্ত বল সেটা হয়ে যাবে বস্তুর ওজন বা ভার। উল্লেখ্য, ভূপৃষ্ঠে অবস্থিত ভিন্ন ভিন্ন স্থানে বা ভূপৃষ্ঠ থেকে ভিন্ন ভিন্ন উচ্চতায় জি এর মানের বিভিন্ন হওয়ার কারণে একই বস্তুর ওজন বিভিন্ন স্থানে বিভিন্ন হতে পারে। তাহলে এখানে বস্তুর ওজন কিন্তু ভরের সাথেও রিলেটেড, কিন্তু ভর আর বস্তুর ওজন কিন্তু সম্পূর্ণ আলাদা। অভিকর্ষ ত্বরণের চেঞ্জের সঙ্গে সঙ্গে বস্তুর ওজন চেঞ্জ হয়, কিন্তু ভর কখনো চেঞ্জ হয় না। নেক্সট হচ্ছে জড় ভর। জড় ভর কাকে বলে না, যখন কোনো বস্তু স্থিতিজাড্য বা গতিজাড্য ভর এর ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন বাহ্যিক বলের প্রভাবে সমত্বরণ বা সমমন্দন বজায় রাখতে বেশিরভাগই বস্তুর ওপরে বেশি বল বা কম ভরের বস্তুর ওপরে তুলনামূলক কম বল প্রয়োগ করতে হয়। অর্থাৎ যার ভর বেশি তার উপর বেশি বল প্রয়োগ করতে হয় তার অবস্থান্তরের কারণে, এবং যার ভর কম তার উপর কম বল প্রয়োগ করতে হয় অবস্থান্তরের কারণে। ধরা যাক একটি লোহার বল এবং একটি কাঠের বল, দুটো বলের মধ্যে লোহার বলটার ভর অবশ্যই বেশি হবে, সেই জন্য দুটোতেই যদি আমরা সমত্বরণের সৃষ্টি করতে যাই তাহলে কাঠের বলের তুলনায় লোহার বলে আমাদের বেশি বল প্রয়োগ করতে হবে। সিমিলারলি একইভাবে একটি চলমান বাইসাইকেল এবং একটি চলমান মোটর সাইকেল দুটোকে যদি আমরা একসাথে থামাতে যাই, তাহলে আমাদের যেহেতু মোটর সাইকেলের ভর অনেক বেশি, সেই জন্য তার মোটর সাইকেলের ভর বেগও অনেক বেশি, সেই জন্য তাকে থামাতে গেলে আমাদের বাহ্যিক বল নিতে হবে, যেটা সেটা সাইকেলের তুলনায় হবে অনেক বেশি পরিমাণে। তো সুতরাং বলা যায় যে বস্তুর ভরই তার জাড্যের মানকে নির্দেশ করে, অর্থাৎ বস্তুর যে নিজস্ব ভর বা বস্তুর মধ্যে যতটা পরিমাণ সজীব উপাদান জড়ত্বীয় উপাদান বর্তমান থাকে সেটা হচ্ছে বস্তুর ভর, এবং এই বস্তুর ভরই তার জাড্যের ধর্মকে নির্দেশ করে, এবং এই কারণেই আমরা এই ভরকে জড় ভর বা জাড্য ভর বলে থাকি। এরপরে যে দুটো রাশি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আসে, একটা হচ্ছে বলের ঘাত, একটা হচ্ছে ঘাত বল। তো প্রথমে হচ্ছে বলের ঘাত কাকে বলে না, কোনো বস্তুর ওপরে কিছু সময় ধরে একটি স্থির মানের বল ক্রিয়া করলে ওই বলের মান এবং বলের ক্রিয়াকালের যে গুণফল সেটা বলটির ঘাত বা আবেগ আমরা বলে থাকি, অর্থাৎ বলের নির্দিষ্ট ঘাত। তাহলে এটা একটা নির্দিষ্ট আলাদা একটা ভৌত রাশি যেটা বলের সঙ্গে নির্দিষ্টভাবে জড়িত। অর্থাৎ কোন একটি বস্তুর ওপর কিছু সময় ধরে, অর্থাৎ দীর্ঘ সময় ধরে যদি একই মানের বল বলতে এখানে স্থির মান যেটা বলা হয়েছে, একই মানের বল যদি ক্রমান্বয়ে ক্রিয়াশীল হয়, তাহলে তার উপর বস্তুর বলের মান এবং তার ক্রিয়াকালের গুণফল, অর্থাৎ কত সময় ধরে বস্তুটা ওপর বল প্রযুক্ত হয়েছে, এই দুটোর গুণফলে যে আমরা যে রাশিটা পাবো তাকে আমরা কি বলছি না, বলের ঘাত। মনে করা যাক এম ভরের একটি বস্তুর ওপরে টি সময় ধরে একটি স্থির মানের বল এফ ক্রিয়াশীল হলো, তাহলে সেই ক্ষেত্রে বলের ঘাত হয়ে যাবে কি না, এফ ইন্টু টি। এখন বলের ক্রিয়ার অবস্থায় বস্তুর যদি প্রাথমিক বেগ ইউ হয় এবং পরবর্তীকালে যদি বস্তুর বেগ হচ্ছে ভি হয়, তাহলে সেক্ষেত্রে ত্বরণের মান কি হবে, ভি মাইনাস ইউ বাই টি, কারণ ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন। তাহলে এখানে বলের ঘাতের জায়গা আমরা যদি এফ ইন্টু টি পেয়েছি, তাহলে এফ ইন্টু টি এর জায়গা আমরা কি বসাবো না, এম এ ইন্টু টি, কারণ এফ ইজিক্যাল টু এম এ। এবারে আমরা এম এর জায়গাতে আবার এই মানটা বসাবো যেটা আমরা ত্বরণের রাশিমালা থেকে পেলাম, তাহলে এম ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম ফাইনালি, এম ভি মাইনাস এম ইউ। এই এম ভি মাইনাস এম ইউ যে রাশিটা খুব ভালো করে লক্ষ্য করে দেখো, একটা হচ্ছে ভরবেগ আর এটা হচ্ছে ভরবেগ, তাহলে অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগের যে মান সেটা কাকে নির্দেশ করে না, ভরবেগের পরিবর্তনকে নির্দেশ করে। তার মানে বলের ঘাত যে রাশিমালাটা সেটা ভরবেগের পরিবর্তনকে নির্দেশ করছে, অর্থাৎ কোন বস্তুর ভরবেগের পরিবর্তনই হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত বলের ঘাতের সঙ্গে সমান, যেটাকে আমরা বলের ঘাত বলে থাকি। যেহেতু বল একটি ভেক্টর রাশি, তাই বলের ঘাতও একটি ভেক্টর রাশি, অর্থাৎ বলের অভিমুখী হয়ে যাবে কি না, বলের ঘাতের অভিমুখ। কারণ যেহেতু ভর একটি স্কেলার রাশি এবং বরের কোনো অভিমুখ নেই, সেই জন্য আমাদের বেগের যে অভিমুখ হবে সেটাই হচ্ছে আমাদের বলের অভিমুখ হয়ে থাকবে। তাহলে বলের ঘাতের একক ও মাত্রা যদি আমরা প্রকাশ করি, তাহলে তিনটে একক সিস্টেম আছে। সিজিএস পদ্ধতিতে বলের ঘাতের যে একক সেটা হচ্ছে কি ডাইন ইন্টু সেকেন্ড, কারণ কি না আমরা যে রাশিমালাটা পেয়েছিলাম সেখানে যে রাশিমালাটা ছিল এফ ইন্টু টি, তার মানে বলের এককের সাথে টাইমের একক এখানে গুণ হয়ে যাবে। তাহলে সিজিএস পদ্ধতিতে হবে কি না ডাইন সেকেন্ড, এফপিএস পদ্ধতিতে হবে পাউন্ডাল সেকেন্ড, আর এসআই পদ্ধতিতে হবে নিউটন সেকেন্ড।
এবার যদি আমরা বলের যদি মাত্রা প্রকাশ করতে যাই বলের ঘাতের, তাহলে এখানে বলের ঘাত মানে বলের মাত্রা ইন্টু সময়ের মাত্রা, তাহলে বলের মাত্রা হচ্ছে ml(t⁻²) ইন্টু টি যদি করি আমরা এখানে ফাইনালি কত পেয়ে যাচ্ছি না ml(t⁻−1). এটাই হচ্ছে ভরবেগের মাত্রা, যেটা আমরা অলরেডি আগে থেকে পেয়েছি। পরিবর্তনশীল বলের ঘাত। পরিবর্তনশীল বলের ঘাত কি না, ধরা যাক কোনো বস্তুর ওপর কিছু সময় ধরে কোনো পরিবর্তনশীল বল ক্রিয়াশীল হচ্ছে, অর্থাৎ বল প্রতি মুহূর্তে তার মানটাকে চেঞ্জ করছে। সাধারণত বলের ঘাতের ক্ষেত্রে আমরা স্থির বলের মান সংজ্ঞাতে পেয়েছি, কিন্তু যদি কোনো কারণে বলের ঘাতের যে মানটা সেটা ক্ষণস্থায়ী হয় এবং যদি বারবার যদি পরিবর্তন হয়, তাহলে এক্ষেত্রে ক্রিয়াশীল বলের ঘাত নির্ণয় করার জন্য ওই সময়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সময়ের অবকাশে ভাগ করব ওই টোটাল সময়টাকে, এবং সময়ের ওই অবকাশগুলির মধ্যে খুবই ক্ষুদ্র হওয়ার জন্য তাকে আমরা ধরতে পারি, এবং প্রতিটি সময় অবকাশের জন্য আমরা তার ক্রিয়াকালে বলকে আমরা কি ধ্রুবক হিসেবে ধরবো। অর্থাৎ একটা যদি আমরা ক্ষুদ্র সময়ের অবকাশ ধরি, তাহলে এমন ভাবে সেটাকে ধরবো যে ওই সময়ের অবকাশে বলটা যেন স্থির থাকে, অর্থাৎ ওই সময়ের অবকাশে যে বল প্রযুক্ত হয়েছে সেটা যেন স্থির অবস্থায় থাকে। সুতরাং পরিবর্তনশীল বল ধরা যাক যদি এফ হয় এবং ডিটি সময়ের অবকাশ, ডিটি মানে এখানে তাৎক্ষণিক একটি সময়ের অবকাশকে নিয়ে আছে যেটি খুবই ক্ষুদ্র সময়ের অবকাশ, তাহলে এখানে ডিটি সময়ের অবকাশের জন্য প্রযুক্ত বলের ঘাত কি হবে এফ ডিটি। তাহলে মোট টি সময় অর্থাৎ টোটাল সময় ধরে কতখানি বল প্রযুক্ত হয়েছে সেই রেসপেক্টিভে যদি আমরা বলের ঘাতকে নির্ণয় করি, তাহলে আমাদের মানটা কি যাচ্ছে না ইন্টিগ্রাল অফ 0 to t এফ ডিটি। 0 to t কেন, 0 হচ্ছে প্রাথমিক সময় অর্থাৎ যখন স্থির অবস্থায় ছিল তখন থেকে লাস্ট পর্যন্ত অন্তিম অবস্থায় গিয়ে যত সময় লেগেছে সেটা হচ্ছে টি এর মান, আর এফ ইন্টু ডিটি মানে হচ্ছে একটি তাৎক্ষণিক সময়ের অবকাশ। এখান থেকে ইন্টিগ্রেশন করে মান বসালেই আমরা কিন্তু ফাইনালি আমরা যে আমাদের যে বলের ঘাতের যে মান টোটাল সময় ধরে পরিবর্তনশীল বলের ঘাতের ক্ষেত্রেও আমরা কিন্তু এটা নির্ণয় করতে সক্ষম হব। বল ও সময়ের লেখ থেকে বলের ঘাতের নির্ণয়। তো কোনো বস্তুর ওপরে যদি এফ বল টি সময় ধরে ক্রিয়াশীল হয় এক্স অক্ষ বরাবর, তাহলে হবে সময়, এবং হচ্ছে ওয়াই অক্ষ বরাবর সূচিত করা হবে, কারণ যেহেতু সময়ের সাপেক্ষে বলের পরিবর্তন হচ্ছে তাহলে সময় হবে এক্স অক্ষে আর বল হবে আমাদের ওয়াই অক্ষে। তাহলে এইভাবে যদি আমরা পাশের লেখচিত্র অনুযায়ী প্রকাশ করি, তাহলে মনে করি যে কোনো বস্তুর উপর একটি স্থির মানের বল এফ প্রয়োগ করা হয়েছে এবং বলের ক্রিয়াকাল হচ্ছে টি, অর্থাৎ টি সময় ধরে তার উপর এফ বল প্রয়োগ করা হয়েছে। তাহলে ওয়ে দৈর্ঘ্য বরাবর হবে কি, অর্থাৎ এটা যদি আমাদের সেন্টার ও হয় তাহলে ওয়ে দৈর্ঘ্য বরাবর হবে টি সময়কাল এবং ওবি দৈর্ঘ্য বরাবর হবে কি না এফ, অর্থাৎ ওবি দৈর্ঘ্য বরাবর টোটাল যে আমাদের বল প্রযুক্ত হয়েছে তার মান, আর ওটি ও এ দৈর্ঘ্য বরাবর হবে টোটাল আমাদের কত সময় লেগেছে সেই মান। তাহলে সময় অক্ষের সমান্তরালে বিসি সরলরেখাটি হবে কি বলের ক্রিয়াকালের প্রকাশ, অর্থাৎ বিসি যে সময় ধরে সেটা তার প্রকাশ, অর্থাৎ এত সময়ের মধ্যে আমার এত বল প্রযুক্ত হয়েছে এটা প্রকাশ করতে গেলে আমাদের বিসি সরলরেখা দ্বারা আমাদের চিহ্নিত করতে হবে। তাহলে এফ যদি বল, তাহলে এখানে এফ এর বলের ঘাত তাহলে কি হবে এফ ইন্টু টি। এবার এফ ইন্টু টি যদি আমরা প্রকাশ করি তাহলে এফ কোন বরাবর ওবি বরাবর আর টি হচ্ছে ওএ বরাবর, তাহলে এখানে এফ ইন্টু টি মানে হচ্ছে ওবি ইন্টু ওএ। তাহলে এখান থেকে এই যে ওবি ইন্টু ওএ, দেখো এটা একটা আয়তক্ষেত্র, যদি আমরা এটাকে ক্লোজ করি তাহলে এটা একটা আয়তক্ষেত্র হবে, তার মানে ওবি ইন্টু ওএ মানে হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে বোঝাচ্ছে, অর্থাৎ ওবি সি এ যে আয়তক্ষেত্র আছে তার ক্ষেত্রফলে কিন্তু এখানে বলের ঘাত দ্বারা প্রকাশ করা হচ্ছে, অর্থাৎ বল নির্দেশক রেখা ও সময় অক্ষের মধ্যবর্তী ক্ষেত্রফলই হচ্ছে বলের ঘাতের নির্দেশক মান। বস্তুটির ওপর পরিবর্তনশীল বল যখন আমরা ক্রিয়া করব তখন উপরিউক্ত নিয়মে বলের ঘাত নির্ণয় করা যায়, এবং ইজি যে রেখাটি আমরা প্রকাশ করেছি, অর্থাৎ এখানে দেখো আর একটা লেখচিত্র এখানে প্রকাশ করা হয়েছে ইজি, ইজিটা হচ্ছে কি পরিবর্তনশীল একটা রেখা। তাহলে এখানে আমরা কি করব, ইজি রেখাটি পরিবর্তনশীল বলের ক্রিয়াকে প্রকাশ করে, তো এই ক্ষেত্রে বলের ঘাত ও ই জিডি ক্ষেত্রের ক্ষেত্রফলটাকে আমরা প্রকাশ করি, তাহলে ও ই জিডি অর্থাৎ ওই জিডি অংশের যে ক্ষেত্রফল সেটাকে আমরা প্রকাশ করবো। তার মানে এইখানে যদি আমরা এটাকে দেখো একটা হচ্ছে বৃত্তের 1/4 অংশকে এখানে দেখাচ্ছে, তাহলে তার ক্ষেত্রফলটা বের করব এবং সাথে সাথে এখানে এই স্কোয়ারের ক্ষেত্রফলটা বের করে টোটাল সাম করলে আমরা যে অংশটা পাবো ইজি ডিই, তাহলে সেই অংশের ক্ষেত্রফলটাই হয়ে যাবে আমাদের কি না এখানে ওই পরিবর্তনশীল মানের জন্য ক্ষেত্রফল। যদিও এইটা আমরা ধরেছি একটা ক্ষুদ্র মানকে, অর্থাৎ ডিটি সময়ের অবকাশে কতটা বল প্রযুক্ত হয়েছে।
তো নেক্সট বলের ঘাতে কিছু দৃষ্টান্ত এখানে আমাদের মনে রাখা দরকার। যেমন হচ্ছে ধরা যাক একটি গাড়ির ছাদে একটি মেশিন গানকে দৃঢ়ভাবে আবদ্ধ রয়েছে। এটি গাড়ির ছাদে একটি মেশিন গান আবদ্ধ রয়েছে। মেশিন গান থেকে টি সময়ে এন সংখ্যক গুলি নিক্ষিপ্ত হচ্ছে এবং প্রতিটি গুলির ভর হচ্ছে এম এবং বেগ হচ্ছে ভি। তাহলে টি সময় এন সংখ্যক যদি গুলি সামনের দিকে বেরোয় তাহলে তার ভরবেগ কত হবে, এন ইন্টু এম ইন্টু ভি ইজিক্যাল টু কি হবে, গাড়ির ওপর প্রযুক্ত বলের ঘাত। তার মানে যখন মেশিন গানটা ক্রিয়াশীল হচ্ছে তখন সে বিপরীত ক্রমে কিন্তু গাড়ির ওপরে একটা ঘাত বল এখানে প্রয়োগ করছে। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী, কারণ নিউটনের তৃতীয় সূত্রে কি বলা ছিল না, প্রত্যেকটি ক্রিয়া সমান এবং বিপরীতমুখী ক্রিয়া আছে। তাহলে এখানে মেশিন গান যখন সামনের দিকে গুলি ছুটছে তখন তার যে বিপরীতক্রমী বলটা সেটা সে গাড়ির ওপরে প্রযুক্ত করছে। তাহলে সে কি করছে না, এই বলের দ্বারা গাড়িটিকে পিছন দিকে চলতে শুরু করবে এবং যদি গাড়িটি পশ্চাৎ গতি এফ হয় তাহলে যতখানি সে টাইমটা নেবে সেটার মান হচ্ছে কি এফ ইন্টু টি। তাহলে এফ ইন্টু টি ইজিক্যাল টু কি হয়ে যাবে না, এন ইন্টু এম ইন্টু ভি। অর্থাৎ মেশিন গান থেকে ছোড়া যে গুলি তার যে ভরবেগের পরিবর্তনের যে মানটা সেটা হচ্ছে ওই গাড়ির যে বলের ঘাত তার সঙ্গে একদম সমান হবে, যেটা আমরা অলরেডি প্রমাণ করে ফেলেছি। তাহলে এখানে বস্তুর ওপর প্রযুক্ত যে বলের মানটা অর্থাৎ গাড়ির ওপর প্রযুক্ত যে বলের মানটা সেটা হবে এফ ইজিক্যাল টু এন ইন্টু এম বি বাই টি। নেক্সট হচ্ছে বলের ঘাতের সাথে সাথে আরেকটা আছে যেটা হচ্ছে ঘাত বল। তো ঘাত বল একটা বিশেষ টাইপের বল। তো এটা কাকে বলছে না, এটি বৃহৎ মানের বল খুব অল্প সময় ধরে কোনো বস্তুর ওপর যখন ক্রিয়াশীল হয় তাহলে সেক্ষেত্রে আমরা ওই বলকে বলি ঘাত বল। অর্থাৎ একটা বিশাল মানের একটা বল সেটা খুব অল্প সময় ধরে কোনো একটি নির্দিষ্ট বস্তুর উপর যখন ক্রিয়াশীল হয় তখন ওই বিশেষ বলকে আমরা বলি ঘাত বল। যেমন কয়েকটি দৃষ্টান্ত হচ্ছে, একটি পেরেককে যখন আমরা হাতুড়ি দিয়ে আঘাত করব তখন কি হবে না, প্রযুক্ত বল খুব বেশি পরিমাণে হয় এবং ক্ষণস্থায়ী হয়। কারণ পেরেকের যে মাথাটা তার ক্ষেত্রফল হচ্ছে খুবই ছোট এবং তার উপরে ওই হাতুড়ি একটা বিশাল মানের বল হিসাবে এখানে ক্রিয়াশীল হচ্ছে এবং যখন আমরা তাকে আঘাত করছি তখন সেটা খুব ক্ষুদ্র সময়ে কিন্তু দুজনে পরস্পরের সংস্পর্শে আসছে। সুতরাং হাতুড়ি দিয়ে পেরেক পোতার সময় হাতুড়ির দ্বারা প্রযুক্ত বল হচ্ছে একটি ঘাত বল এবং এই ঘাত বলের ক্রিয়ার জন্যই কিন্তু পেরেকটা কি হচ্ছে না, পেরেকের মধ্যে একটি নির্দিষ্ট বলের ঘাতের সৃষ্টি হচ্ছে এবং যে বলের ঘাতের কারণে পেরেকটাতে কি হচ্ছে না, একটা ভরবেগের পরিবর্তন এখানে দাঁড়াচ্ছে এবং ভরবেগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু সেটা যেখানে আমরা গাঁথছি অর্থাৎ যদি দেয়ালে গেঁথে থাকি তাহলে সেটা তার মধ্যে অনাবলে প্রবেশ করে যাচ্ছে। এছাড়াও আরো একটা উদাহরণ যদি আমরা দিই না, কোনো ব্যক্তি যদি কিছুটা ওপর থেকে ভূপৃষ্ঠের ওপরে লাফিয়ে পড়ে, মনে করা যাক কোনো একজন ব্যক্তি কিছুটা উঁচু স্থান থেকে ভূপৃষ্ঠের ওপর লাফিয়ে পড়লো, তবে ভূপৃষ্ঠের লোকটির ওপরে একটি ঘাত বল প্রয়োগ হয়। কারণ এই বলের প্রভাবে লোকটি একটি বলের ঘাত সৃষ্টি করে এবং ঘাত বলের সঙ্গে সঙ্গে কিন্তু তাহলে আমরা দেখতে পাচ্ছি ঘাত বলের সঙ্গে সঙ্গে বলের ঘাতটাও কিন্তু প্রযোজ্য হচ্ছে। যখনই ঘাত বল প্রয়োগ করবে তখন তার উপর একটা বলের ঘাত প্রয়োগ হবে এবং যার ফলে কি হবে না, লোকটি অতি অল্প সময়ে আবার তার স্থির অবস্থাতে ফিরে আসবে। অর্থাৎ তার মধ্যে যে ভরবেগের পরিবর্তন হলো সেই কারণে সে আবার স্থির অবস্থায় ফিরে আসতে সহায়তা করবে এই বলের ঘাত। তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত। থ্যাংক ইউ।